বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে আসলে স্বাভাবিক জীবনযাপন তো আসলে আমাদের কাউরই স্বাভাবিক জীবনযাপন হচ্ছে না। স্বাভাবিক জীবনযাপনে কিছুটা ব্যাঘাত ঘটছে। তারপরেও আসলে প্রথম লাইভ ক্লাসে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে ভালো যদি থাকতে চাও, আমি নিজেও কিন্তু ভালো যদি থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। মানে কিছু একটাতে ব্যস্ত থাকতেই হবে। সেটা হতে পারে ভালো গান গাইতে পারি, গান গাইতে হবে, ভালো ভালো লাগে এরকম যা কিছুই আছে সেগুলো করে 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 আমাদেরকে ব্যস্ত থাকতেই হবে। সেটা হতে পারে কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। ওকে, তোমরা লাইভে অনেকেই নিশ্চয়ই এসে অলরেডি জয়েন করেছো। ফারহান পৃথুল, মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমার প্রাণের শিক্ষার্থীরা, তোমাদের নাম বলতে আমার ভেতরটা আঁচড়ে উঠে। আসলে অনেকদিন দেখি না তোমাদের। জিন্নাতুন নবী, ইসমাম, ফারহান, তাকিয়া তাসকিন, রোদেলা রোদসী, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ইসরাত প্রমি, আচ্ছা যাই হোক, তোমরা অনেকেই লাইভে এসে পড়েছো। আজকে মোটামুটি চলতরির চ্যাপ্টারের একটি আমাদের সবার কাছে কঠিন একটি টপিক মনে হয়, কিরশফের সূত্র। এই কিরশফের সূত্র টপিকটি আমরা আজকের ক্লাসে যেভাবেই হোক আমরা এই টপিকটিকে সহজ বানাবো, এটাকে আমরা স্পষ্ট করব। এবং তোমরা অলরেডি জানো এখান থেকে সৃজনশীল কেমন হতে পারে, তারপর এমসিকিউ কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই তোমাদেরকে বলে নেই, তোমরা হেডফোন ব্যবহার করতে পারো সাউন্ড সিস্টেম ভালো করে শোনার জন্য। হেডফোন ব্যবহার করতে পারো। তারপর তোমাদেরকে আরেকটু বলে নেই, তোমরা মাঝে মাঝে কিন্তু আসলে আমার মোবাইল দিয়ে আসলে এই ফেসবুক লাইভটি করা, মাঝে মাঝে দেখা যাবে ভিডিও লোডিং হবে, জুম আউট হবে, জুম ইন হবে। টেনশনের কিছু নাই, তোমরা কন্টিনিউ করো, ইনশাল্লাহ ভালো লাগবে। ওকে, লেটস এনজয়। চলো তাহলে, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে একটি সার্কিট আছে। সার্কিটটি নিঃসন্দেহে কিরশফের সূত্র সম্পর্কিত, সেটা তোমরা বুঝতে পারতেছো নিশ্চয়ই। তো যাই হোক, কিরশফের সূত্র সম্পর্কিত সার্কিট যেহেতু, এটা এখানে দুটো সার্কিট আছে, একটু লক্ষ্য করো। দেখো, বর্তনী 1 হচ্ছে একটি আর বর্তনী 2 হচ্ছে আরেকটি, দুটো সার্কিট। এই দুটো সার্কিটকে আমরা আজকে স্পষ্ট করবো, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তার আগে অবশ্যই আমাদেরকে কিরশফের সূত্রটা কি সেটা ভালো করে জানতে হবে। কিরশফের সূত্রটা কি সেটা ভালো করে নিশ্চয়ই জানতে হবে। তাহলে কিরশফের সূত্র কিন্তু অলরেডি তোমরা জানো যে দুই প্রকার, একটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। আমি খুব সহজ টেকনিকে তোমাদেরকে এই বিষয়গুলো সহজ করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদেরও কিন্তু আগ্রহ থাকতে হবে, শুধু আমার আগ্রহ থাকলে কিন্তু এখানে চলবে না। ওকে, তাহলে চলো প্রথম সূত্র। ওকে, তাহলে চলো প্রথম সূত্রটা দেখি। লক্ষ্য করতেছো, কিরশফের প্রথম সূত্র তোমরা যদি খুব সহজে এটি মনে রাখতে চাও তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা একটা বিন্দু সূত্র। তার মানে কিরশফের প্রথম সূত্রটা আমরা একটি বিন্দুতে অ্যাপ্লাই করব, এটা একটু মনে রাখবে। কিরশফের প্রথম সূত্রটি আমরা একটি বিন্দুতে অ্যাপ্লাই করব। আচ্ছা, কিরশফের দ্বিতীয় সূত্র আমি তুলনা করে দুটো সূত্র পড়াবো যাতে স্পষ্ট হই, এবং এটা অ্যাপ্লাই করব আজকে দুটো সার্কিটে। আচ্ছা, তাহলে প্রথম সূত্র হচ্ছে বিন্দু সূত্র, তোমাদের মনে থাকে যাতে। প্রথম সূত্র হচ্ছে বিন্দু সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্র হচ্ছে ভোল্টেজ সূত্র। আচ্ছা, তাহলে কি পড়লাম? কিরশফের প্রথম সূত্র হচ্ছে বিন্দু সূত্র, কিরশফের দ্বিতীয় সূত্র হচ্ছে ভোল্টেজ সূত্র। বিন্দু সূত্র মানে, আচ্ছা, পয়েন্ট, পয়েন্ট মানে হচ্ছে বিন্দু। তার মানে কিরশফের প্রথম সূত্র আমরা অ্যাপ্লাই করব কোন বিন্দুতে। আর কিরশফের দ্বিতীয় সূত্র, যেটাকে তোমাদেরকে আমি বললাম যে ভোল্টেজ সূত্র, এটার নামটা হচ্ছে ভোল্টেজ সূত্র। তো এটার অ্যাপ্লিকেশন হচ্ছে কোথায় অ্যাপ্লাই করব? এটা কি বিন্দুতে? না, এটা আবদ্ধ বর্তনীতে অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করব একটা আবদ্ধ বর্তনীতে। তাহলে কি বললাম? কিরশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করব একটা বিন্দুতে, কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব আবদ্ধ বর্তনীতে। আচ্ছা, আমি
আমি নিশ্চয়ই তোমাকে দুটো চিত্র এঁকে রেখেছি। যেমন এখানে এটি হচ্ছে একটি বিন্দু, তার মানে এই বিন্দুতে অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ। তবে কোন কোন বিন্দুতে অ্যাপ্লাই করা যাবে? একটি সার্কিটে তো অনেকগুলো বিন্দু থাকতে পারে। আচ্ছা, সেটা সার্কিটে গিয়ে আমরা আরেকটু ইজি করে নিব। সব বিন্দুতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কিছু স্পেসিফিক বিন্দুতে অ্যাপ্লাই করতে হবে। আর সকল আবদ্ধ বর্তনীতেই কির্চফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, তাহলে চলো প্রথম সূত্রটা কি। তো প্রথম সূত্রে আরেকটা নাম আমি দিয়েছি, দেখো, জংশন সূত্র। দেখো, জংশন সূত্র মানে হচ্ছে এমন একটা পয়েন্ট বা এমন একটা বিন্দু, সেটাকে যদি আমরা জংশন চিন্তা করি, জংশনে যেমন আমাদের বাস্তব জীবনের জংশনে কি হয়, যেমন রেল জংশন। রেল জংশনে কিছু রেল আসে এখানে, আবার এই জংশন থেকে কিছু রেল চলে যায়। যেহেতু কির্চফের প্রথম সূত্র, আমাদের কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে তো আর রেল নাই, আমাদের এখানে আছে প্রবাহ। তাহলে কির্চফের প্রথম সূত্রটা কি রিলেটেড? প্রবাহ রিলেটেড, প্রবাহ। দ্বিতীয় সূত্রটা যেমন ছিল ভোল্টেজ রিলেটেড, প্রথম সূত্রটা প্রবাহ রিলেটেড। তার মানে আমি ধরতেছি এই i1 হচ্ছে একটা রেলগাড়ি, i2 হচ্ছে একটা রেলগাড়ি, i4 হচ্ছে একটা রেলগাড়ি, i3 হচ্ছে রেলগাড়ি। তার মানে এই জংশনে কিছু প্রবাহ আসবে, কিছু প্রবাহ চলে যাবে। আচ্ছা, তো এখানে আমি ধরে নিছি যে i3 আর i4 প্রবাহ এসেছে, i1 আর i2 চলে গেছে। কির্চফের প্রথম সূত্রটা হচ্ছে যেই প্রবাহগুলো আসবে এবং যেই প্রবাহগুলো চলে যাবে তাদের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। বীজগাণিতিক সমষ্টি বলতে তুমি কি বুঝছো? বীজগাণিতিক সমষ্টি মানে এখানে প্লাস থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। বীজগণিত তার মানে বীজগাণিতিক যে রাশিগুলো আছে, বীজগাণিতিক সমষ্টি। সমষ্টি মানে কিন্তু প্লাস মাইনাস দুটো দিয়েই বোঝায় সমষ্টি। আচ্ছা, বীজগাণিতিক সমষ্টি শূন্য। ওকে, আচ্ছা, তাহলে কির্চফের প্রথম সূত্রটি তোমাদের দেখতে কোনো অসুবিধা বা তোমাদের বুঝতে কোনো সমস্যা বা যে কোনো সমস্যাই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং পড়ার ফাঁকে তোমাদের কোনো প্রবলেম হলে সেটিও আমাকে জানাতে পারো। আমি সেটি সমাধান এখন না হলেও পরবর্তীতে আমি ভিডিওটি দেখে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ভিডিওটি সাথে সাথে শেয়ার করে দিবে, যাতে তোমাদের মতো অসংখ্য শিক্ষার্থীরা ভিডিওটি পেতে পারে এবং তারা যাতে খুব সহজে এটি দেখে নিতে পারে। আর তোমরা আরেকটা কাজ করবে, সুজন স্যার ফিজিক্স ইউটিউবে গিয়ে সুজন স্যার ফিজিক্সে ক্লিক করলেই তোমরা দেখবে ওখানে বেশ কিছু ভিডিও আমি যেগুলো আপলোড করি সেগুলো ওখানে রেখে দেই, ইউটিউবে আপলোড করি। তো ওখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে বারবারই। তোমরা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবে, কথাটা যাতে মনে থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যেটা বলতেছিলাম, কির্চফের প্রথম সূত্র হচ্ছে বিন্দু সূত্র। বিন্দু মানে আমরা বুঝবো জংশন। আচ্ছা, প্রথম সূত্র প্রবাহ রিলেটেড, তাহলে কিছু প্রবাহ আসবে, কিছু প্রবাহ যাবে, এটাই হচ্ছে প্রথম সূত্র। তাহলে যে প্রবাহগুলো আসবে সেগুলোকে যদি আমি পজিটিভ ধরি, যে প্রবাহগুলো চলে যাবে সেগুলোকে যদি নেগেটিভ ধরি, তাহলে বীজগাণিতিক সমষ্টি শূন্য। তুমি বলতে পারো, স্যার যেগুলা আসছে বা যেগুলো চলে গেছে আমি কাকে পজিটিভ কাকে নেগেটিভ ধরবো, তোমার ইচ্ছা। আচ্ছা, তবে যেগুলো আসছে সেগুলো যদি পজিটিভ হয়, তুমি একটু লক্ষ্য করে দেখো, এগুলো আসছে, এগুলো চলে গেছে, নিশ্চয়ই তাদের পথ ভিন্ন। তার মানে বীজগাণিতিক সমষ্টি শূন্য কথাটার অর্থ যেগুলো আসছে সেগুলোকে পজিটিভ ধরলে, যেগুলো চলে গেছে সেগুলোকে নেগেটিভ ধরবা। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা কি? আগত প্রবাহ, নির্গত প্রবাহ, এদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তুমি এটা বোঝার সুবিধার্থে এটাকে আরো সহজ করে তুমি ক্যাচ করতে পারো কিভাবে, যেই প্রবাহগুলো আসছে এবং যেই প্রবাহগুলো চলে গেছে তাদের সমষ্টি সমান। যেমন তুমি -i3 -i4 এগুলাকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে কিন্তু বিষয়টা এরকমই হচ্ছে। দেখো, এগুলো ডান পাশে গেলে প্লাস হয়, তার মানে যে প্রবাহগুলো আসছে আর যে প্রবাহগুলো চলে গেছে এদের, যে প্রবাহগুলো আসছে যে প্রবাহগুলো চলে গেছে এদের এদের সমষ্টি সমান। এবার চলে যাও দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র আমি ছোট একটা ভোল্টেজ তোমাদের জন্য অঙ্কন করেছি, লক্ষ্য করে দেখো, ছোট একটি ভোল্টেজ অঙ্কন করেছি। তো এই ভোল্টেজের মধ্যে একটি সার্কিট, ছোট একটি সার্কিট অঙ্কন করেছি, যে সার্কিটে ই হচ্ছে তড়িৎচালক শক্তি, R1 হচ্ছে রোধ, R2 হচ্ছে রোধ। এখন এটি আমি যথেষ্ট ছোট একটি সার্কিট এঁকেছি, কারণ দ্বিতীয় সূত্রের জন্য আমাদের আবদ্ধ বর্তনী লাগবে এবং ভোল্টেজ লাগবে। আচ্ছা, তার মানে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো আমরা আবদ্ধ বর্তনীতে। তাহলে প্রথম সূত্রে যেমন শিখেছিলাম আগত প্রবাহ, নির্গত প্রবাহ মানে যে প্রবাহগুলো আসে এবং যে প্রবাহগুলো চলে যায় তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। দ্বিতীয় সূত্রে বলবো এখানে ভোল্টেজ আসা যাওয়ার ব্যাপার নাই, এখানে যতগুলো ভোল্টেজ আছে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি
সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। আচ্ছা, যেমন ই একটি ই হচ্ছে তড়িৎচালক শক্তি, এটি কিন্তু একটি ভোল্টেজ। তোমরা অলরেডি জানো যে এই তড়িৎচালক শক্তির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ফ্লো হয়। এই কারেন্ট কিন্তু পুরো সার্কিটে ঘোরাফেরা করে। এই আই যখন R1 এর মধ্যে দিয়ে যাবে তখন এই আই এবং R1 গুণ হয়ে একটা ভোল্টেজ হয়ে যাবে। এই আই যখন R2 এর মধ্যে দিয়ে যাবে আই এবং R2 গুণ হয়ে আরেকটি ভোল্টেজ হয়ে যাবে। তার মানে ভোল্টেজ মোটামুটি এই দুই রকমেরই দেখছি আমরা। প্রবাহ এবং রোধ গুণ হলে সেটি একটি ভোল্টেজ হয়, এবং এই তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ এটি একটি ভোল্টেজ। তার মানে যত ভোল্টেজই থাক না কেন তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তার মানে আই এবং আর এই রকমের ভোল্টেজগুলোকে তুমি যদি নেগেটিভ ধরো তাহলে ই কে তড়িৎচালক শক্তিকে পজিটিভ ধরবা, আবার এটাকে যদি তুমি নেগেটিভ ধরো ওগুলাকে পজিটিভ ধরবা। তার মানে এক জাতের ভোল্টেজকে পজিটিভ ধরলে আরেক জাতের ভোল্টেজকে নেগেটিভ ধরবা। তো সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তুমি বলতে পারো স্যার বইয়ের মধ্যে তো এরকম একটা সমীকরণ দেখি আমরা যে সামেশন ই ইজ ইকুয়াল টু সামেশন আই আর, ওরা এটাই বলেছে। তুমি একটু খেয়াল করো, এই আই আর ওয়ান এবং আই আর টু এগুলো যদি ডান পাশে নিয়ে যাও, এই কথার অর্থ হচ্ছে প্রবাহ এবং রোধওয়ালা যে ভোল্টেজগুলো আছে যতগুলো ভোল্টেজই থাক না কেন এদের সমষ্টির সমান হচ্ছে ই ওয়ালা যতগুলো ভোল্টেজ আছে ওগুলো। তার মানে এই লাইন আর এই লাইন কিন্তু একই কথা। তোমাদেরকে আরেকটু কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। যদিও এই লাইনটি তোমরা কোথাও দেখবে না, না দেখলেও এটা কিন্তু কির্চফের দ্বিতীয় সূত্র। কির্চফের দ্বিতীয় সূত্র বলতে তোমরা সব জায়গায় এটা দেখবা। আমি আবার বলে দিচ্ছি যে সামেশন ই ইজ ইকুয়াল টু সামেশন আই আর, কিন্তু কির্চফের সূত্র কিন্তু এটাও সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তার মানে এখান থেকে এমসিকিউ আসতে পারে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। হ্যাঁ, এটা কির্চফের দ্বিতীয় সূত্র, এটাও কির্চফের দ্বিতীয় সূত্র। আচ্ছা, আর কির্চফের প্রথম সূত্র এরকম ভাবে বলা যায় যে কির্চফের প্রথম সূত্র হচ্ছে সামেশন আই ইজ ইকুয়াল টু 0, মানে সকল প্রবাহের বীজগাণিতিক সমষ্টি শূন্য। আচ্ছা, এখান থেকে জিস্ট কি কি পাইলাম? কির্চফের প্রথম সূত্র হচ্ছে কোন একটা বিন্দুতে কিছু প্রবাহ আসবে কিছু প্রবাহ চলে যাবে। আচ্ছা, যেগুলো আসছে যেগুলো চলে গেছে এদের সমষ্টি সমান। কির্চফের দ্বিতীয় সূত্র হচ্ছে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। পরীক্ষায় আমরা অ্যাপ্লাই করার সময় কোনগুলো অ্যাপ্লাই করব? আমি শুধু ওগুলো রেখে বাকি সব এখন মুছে ফেলছি। যেমন পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য আমরা এটা অ্যাপ্লাই করব। পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য তোমরা একটু লক্ষ্য করো, ওকে শিক্ষার্থীরা, আমি পরীক্ষায় অ্যাপ্লাই করবা কির্চফের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কিভাবে, এটি তো আমাদের জাতির প্রশ্ন। আমাদের স্টুডেন্টের কাছে এটি তো খুবই ভয়াবহ একটি প্রশ্ন যে পরীক্ষায় অ্যাপ্লিকেশনটা কিভাবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে, তুমি একটু লক্ষ্য করে দেখো, অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে দেখো প্রথম সূত্রে যে প্রবাহগুলো আসছে যে প্রবাহগুলো চলে গেছে তাদের সমষ্টি সমান। প্রথম সূত্র এভাবে অ্যাপ্লাই করবা। পরীক্ষায় দ্বিতীয় সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করব? দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করবে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। সবাই নিশ্চয়ই ক্যাচ করতে পেরেছো। এখন চলো প্রথম সার্কিটটি আমরা সলভ করি। ধরো পরীক্ষায় প্রশ্ন এসেছে বর্তনী 1 এর প্রবাহ মাত্রা কত। ধরো পরীক্ষায় প্রশ্ন এসেছে বর্তনী 1 এর প্রবাহ মাত্রা কত। আমি বর্তনী 1টা আবার আঁকছি, ওখানে থাক না। তানভীর নাহিদ, তুমি এই ফিগারটা দেখতে পাচ্ছ না, এটা আমি বোর্ডে এঁকে দিচ্ছি। হ্যাঁ, একটু লক্ষ্য করো। যেমন খেয়াল করো, আমি বোর্ডে এটা আঁকছি। এই যে দেখো, আচ্ছা তোমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ। একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো, এখানে আছে 4 ভোল্ট, এখানে আছে 2 ভোল্ট। আমি যদি বলি কোন তড়িৎচালক শক্তির ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তুমি নিশ্চয়ই বলবে যার ভোল্টেজ বেশি তার পাওয়ার বেশি। হ্যাঁ, খুবই স্বাভাবিক, তার পাওয়ার বেশি, তার মানে এর পাওয়ার বেশি। আচ্ছা, এটা নিয়ে আমি একটা ক্লাসে বলেছিলাম। তো R1 হচ্ছে 2 ওহম, R1 হচ্ছে 2 ওহম, R2 হচ্ছে 1 ওহম। তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করতে পারো স্যার স্মলার 1 স্মলার 2 এগুলো কি? আবার এগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স।
অভ্যন্তরীণ রোধ কিন্তু ব্যাটারির অভ্যন্তরেই থাকে। স্যার আপনি বাইরে কেন লিখেছেন? বাইরে দিয়েছি আমি তোমাদেরকে বোঝানোর জন্য। আমি যদি ব্যাটারির ভেতরে লিখতাম তাহলে তোমার বুঝতে অসুবিধা হতো, আর এই জন্য আমি ওটাকে বাইরে শো করেছি, পরীক্ষায় ভেতরেই থাকতে পারে। আচ্ছা, অভ্যন্তরীণ রোধকে এরকম চিহ্নিতও করে না, এখানে জাস্ট R1 2 ওহম এরকম লিখে দেয়, কারণ এটার পরিমাণ খুব ক্ষুদ্র থাকে এবং ভেতরেই থাকে। বেশিরভাগ জায়গায় দেখবা এটাকে অ্যাভয়েডই করা হয়। তারপরে আমি আজকে এই অভ্যন্তরীণ রোধ দিয়ে একটি সার্কিট দিলাম। এখন তোমাকে প্রশ্ন করলাম, হ্যাঁ মজার বিষয় হচ্ছে এই সার্কিটে এরকম একটি তীর চিহ্ন দেওয়া আছে। তো আমরা এখন প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে প্রবাহ। প্রশ্নটি হচ্ছে প্রবাহ কত, মানে এই সার্কিটটিতে প্রবাহ কত আমরা বের করব। এই সার্কিটটিতে প্রবাহ কত। এখানে তোমাদেরকে আমি একটি জিনিস শিখিয়ে রাখি, সেটি হচ্ছে সার্কিট যখনই তুমি কারশফের সূত্র অ্যাপ্লাই করবা তখনই তোমাকে সার্কিটের ভিতরে শাখা কি সেটা একটু বুঝে নিতে হবে। শাখা হচ্ছে একটি সার্কিটের শাখা কি সেটি বুঝে নিতে হবে। ওকে, তোমরা একটু দেখো সার্কিটের ভিতরে শাখা কি সেটা একটু বুঝে নিতে হবে, যে শাখাগুলো কি। শাখা হচ্ছে যেমন শাখা কখন খোলার প্রয়োজন হয়, যেমন মনে করো বাংলাদেশ ব্যাংকই থাকতো, সবাই আমরা ঢাকা গিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তুলে আনতাম, আমাদের নিশ্চয়ই সুবিধা হতো, তাই না? অনেকে বলবো না স্যার অনেক অসুবিধা হতো। আর এই জন্যই সারা দেশে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো শাখা করে দিছে, যাতে সবার ব্যাংকিং সুবিধা হয়, যার যার উপজেলা থেকে ব্যাংক থেকে টাকা সে তুলে নিতে পারে। তো একটা সার্কিট অনেক বড় থাকতে পারে, আমরা ওটাকে ছোট ছোট করে শাখা করে নিব। আচ্ছা একটু খেয়াল করো, যেমন মনে করো এই একটা সার্কিট, এখন এখানে কয়টা শাখা? তুমি মনে রাখবে শাখা হচ্ছে যে যতটুকু জায়গা পর্যন্ত একটা রাস্তা, ওইটা হচ্ছে একটা শাখা। আমি আরেকবার বলবো, শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যতটুকু জায়গা পর্যন্ত একটা রাস্তা, ততটুকু জায়গাকে আমরা বলবো একটা শাখা। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করি বলো তো এই সার্কিটে কয়টা শাখা, তুমি বলবা 5টা, তাই না? কারণ এখানে 5টা রাস্তা, দেখো এই যে 5টা রাস্তা হলো, তাই না? না, তোমরা অনেকে বলতেছো নিশ্চয়ই না স্যার একটা রাস্তা। ইয়েস, এটা হচ্ছে একটা রাস্তা। তার মানে এখানে কয়টা শাখা? একটা শাখা। তো প্রথমেই এরকম কিরশফের সূত্র অ্যাপ্লাই করে কোথা থেকে প্রবাহ বের করতে চাইলে অবশ্যই আমাকে শাখাটা দেখে নিতে হবে। এখানে একটা শাখা, তো তুমি কনফার্ম শাখা যেহেতু একটা, প্রবাহ নিশ্চয়ই একটাই হবে। তুমি এটাও মনে রাখবা প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার ম্যানেজার যেমন একটা থাকে, আমার সার্কিটেরও প্রত্যেকটা শাখার ম্যানেজার একটা থাকবে। আমার ম্যানেজারের নাম হচ্ছে প্রবাহ, মনে থাকে যাতে সবার। তাহলে আমার এই সার্কিটের শাখাটার যে ম্যানেজার, তার সে কিন্তু একজন। আচ্ছা, তাহলে একটা শাখায় তাহলে কয়টা প্রবাহ থাকে বলো তো? একটি প্রবাহ। ওকে, তাহলে একটু লক্ষ্য করো, আচ্ছা তোমরা অনেকে ইসরাতপ্রমি বলতেছো স্যার দেখতে প্রবলেম হচ্ছে, ওই মাঝে মাঝে জুম ইন জুম আউট হবে, কিন্তু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে স্যার এখন কি করব? আচ্ছা, এখন সেকেন্ড কাজ হচ্ছে তুমি কিরশফের সূত্র অ্যাপ্লাই করো, দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো। দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো। তুমি বলতে পারো স্যার দ্বিতীয় সূত্র কেন অ্যাপ্লাই করব? তুমি প্রবাহ বের করতে চাও তো, তুমি প্রবাহ বের করতে চাও তো, তুমি দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করো। দ্বিতীয় সূত্র কেন অ্যাপ্লাই করবে? কারণ এই সার্কিটে তুমি একটু লক্ষ্য করো, এটা কি একটা আবদ্ধ বর্তনী নয়? তোমরা বলবে জি স্যার। হ্যাঁ দেখো, এটা একটি আবদ্ধ বর্তনী। তো আমরা শিখেছি কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে হয় বা প্রয়োগ করতে হয় কোথায়? আবদ্ধ বর্তনীতে। তাহলে এটি একটি আবদ্ধ বর্তনী, আমি নাম দিতে পারি, যেমন মনে করো এ বি সি ডি। তাহলে আমি নাম দিতে পারি যে এ বি সি ডি। তাহলে আমি বলতে পারি যে এ বি সি ডি এ, এই আবদ্ধ বর্তনীতে আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। এই আবদ্ধ বর্তনীতে আমরা এখন কি করব? দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। হুসাইন মাহমুদ, আপনার ক্লাস খুব মিস করি স্যার। থ্যাংক ইউ হুসাইন মাহমুদ, আমিও তোমাদেরকে মিস করি। তবে তোমাদের এই মুহূর্তে দেশে খুব প্রয়োজন, তাড়াতাড়ি ভালো ডাক্তার হয়ে ভালো মানুষ হয়ে বের হও। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এ বি সি ডি এ দ্বিতীয় সূত্র। এ বি সি ডি এ, এটি হচ্ছে একটি আবদ্ধ বর্তনী। এ বি সি ডি এ, এই আবদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো চলো, কিছুক্ষণ আগে আমরা দ্বিতীয় সূত্র শিখেছি, সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য। তোমরা আরেকজন আমাকে প্রশ্ন করেছো, রেজওয়ান রাফি, স্যার পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে আর আনসারের ভাষা কেমন হবে? আমি তোমাকে সেটাই বলছি,
একটু লক্ষ্য করে দেখো, পরীক্ষায় প্রশ্ন হবে বর্তনী একের প্রবাহ কত। যদি কির্চফের সূত্র অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে তুমি বুঝতেই পারবা যে সার্কিটে একের অধিক ভোল্টেজ থাকবে, সার্কিটটা দেখতে একটু জটিল থাকবে, তুমি বুঝতে পারবে এটা কির্চফের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখন এই এই সার্কিটে কির্চফের সূত্র অ্যাপ্লাই করছো, তুমি কি করবা, সার্কিটটা আঁকাবা, আঁকাইছে কিন্তু আমরা। আঁকানোর পরে তারপর তোমাকে বললাম যে কির্চফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে দাও, কির্চফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছ। আচ্ছা, প্রথমে তোমাকে দেখতে বললাম শাখা, দ্বিতীয় সূত্র, এগুলো লেখার দরকার নাই, সার্কিট একবার জাস্ট এতটুকু লিখবা তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার আগে, দ্বিতীয় সূত্র প্রয়োগ করার আগে একটা কাজ করতে হবে, সার্কিটে চিহ্ন দিতে হবে। এই কাজটা করে নিলে দ্বিতীয় সূত্র প্রয়োগ করাটা খুব ইফেক্টিভ হবে। তাহলে প্রথমে কি করব, শাখা বের করব, চিহ্ন দিব, তারপর দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। চিহ্ন দেওয়া মানে হচ্ছে যে ভোল্টেজ বড়টা সেটা প্লাস, ছোটটা মাইনাস, বড়টা প্লাস, ছোটটা মাইনাস, এটা মনে রাখবো। আর রোধের বেলায় একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, রোধের বেলায় তোমরা নিশ্চয়ই এটা জানো যে রোধের মধ্যে দিয়ে যদি প্রবাহটা যায়, এই রোধ এবং এই প্রবাহ মিলে কিন্তু একটি ভোল্টেজ হয়ে যায়। তো সেটাকেও চিহ্ন দিতে হবে। সেটা চিহ্ন দেওয়ার সময় তুমি খেয়াল রাখবে প্রবাহ যেদিক দিয়ে ওই শাখার মধ্যে প্রবেশ করবে, প্রবাহ যেমন এদিকে দিকটা দেওয়া আছে, এদিকে প্রবাহ যেদিক দিয়ে যাচ্ছে রোধের মধ্যে সেদিকেই প্লাস বলবা, আর অপোজিটে বলবা মাইনাস। এই চিহ্নটা তুমি দিয়ে নিতে পারো সার্কিটে, কোনো সমস্যা নাই। তো যেমন প্রবাহ এদিক দিয়ে আসতেছে, প্রবাহ এদিক দিয়ে আসতেছে, তার মানে প্রবাহ যেদিক দিয়ে ঢুকবে রোধের বেলায় সেদিকে প্লাস, যেদিক দিয়ে বের হবে সেদিকে মাইনাস। আর ভোল্টেজের বেলায় বড়টা প্লাস, ছোটটা মাইনাস। তুমি এটাকে উল্টায় দিতে পারো, তুমি ভোল্টেজের বেলায় ছোটটাকে প্লাস দিতে পারো, বড়টাকে মাইনাস দিতে পারো। তুমি রোধের বেলায় প্রবাহ যেদিক দিয়ে ঢুকবে সেদিকে মাইনাস দিতে পারো, যেদিকে বের হবে সেদিকে প্লাস দিতে পারো, পুরোপুরি উল্টায় দিতে পারো, সার্কিট সলিউশন হয়ে যাবে। আমি যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড বলি, তোমরাও সেটাই করো, যে ভোল্টেজের বেলায় বড়টা প্লাস, ছোটটা মাইনাস। আরেকটা হচ্ছে রোধের বেলায় প্রবাহ যেদিক দিয়ে প্রবেশ করবে সেদিকে প্লাস, যেদিকে বের হবে সেদিকে মাইনাস। তো শাখা চিহ্নে ফেলছি, চিহ্ন দিয়ে ফেলছি, এখন দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, প্রবাহ কত পেয়ে যাব। এর চেয়ে সহজ কাজ আর নাই। তো আমাদের কাজই কিন্তু কঠিন বিষয়টাকে সহজ করা। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো, তাহলে আমরা এখন একটা লুপ নিছি বা আবদ্ধ বর্তনী নিছি, সেটা নাম দিছি ABCDA। তুমি কিন্তু এই লুপটা ভিন্ন নাম দিতে পারতা, যেমন CDABC এরকমও বলতে পারতা। তবে তুমি যেখান থেকে তোমার যাত্রা শুরু করবে সেখান থেকেই সব ভোল্টেজ গুলোকে নেওয়া শুরু করবে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো দেখি আমরা কোথা থেকে যাত্রা শুরু করেছি, তুমি বলবা স্যার A থেকে। তাহলে A থেকে যাত্রা শুরু করেছি, তো A থেকেই ভোল্টেজ গুলোকে নেওয়া শুরু করি। চলো লেটস স্টার্ট এখান থেকে। তাহলে আমরা এখন কি করব, সবগুলা ভোল্টেজকে নিব। এখান থেকে প্রথমে ভোল্টেজ পাইছি, হ্যাঁ একটা ভোল্টেজ পাইছি 2, কিন্তু 2 এর আগে কি চিহ্ন আছে, প্লাস, সো প্লাস। আচ্ছা, তারপর চলো সামনের দিকে যাই, কোন চিহ্ন, প্লাস। আচ্ছা আচ্ছা, এই R2 তো 1, R2 এর সাথে তো আইটা গুণ হবে তবেই না ভোল্টেজ হবে। তাহলে I এবং 1 গুণ হলে কত হয়, I। শিক্ষার্থীরা তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের সমস্যাটা স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে I এবং R গুণ হয়ে সেটা হলো ভোল্টেজ, তাহলে I এবং 1 গুণ করলে কত হলো, I। আচ্ছা, যাত্রা চলছে আমাদের, কারণ আমাদের লুপটা এ পর্যন্ত, এখান থেকে যাত্রা শুরু করে আবার ওখানে যেতে হবে। তাহলে চলো এখান দিয়ে শুরুতে চিহ্ন কি, প্লাস, প্লাস 2, 2 R1 এর মান হচ্ছে 2, 2 এর সাথে এই ব্রাঞ্চে বা এই শাখায় কে যেন আছে প্রবাহ, I। তাহলে I এবং 2 গুণ হয়েই তো হবে ভোল্টেজ, তাহলে 2I। আচ্ছা, এবার চলো, তোমার জার্নি শেষ হয়নি, মাইনাস, যাত্রা পথে যে চিহ্ন পড়বে সেটা কিন্তু নিয়ে নিতে হবে, -4। সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি কিন্তু 0। তাইলে এই চিহ্নের কাজটা করে নিলে, চিহ্নের কাজটা না করে তুমি ঘড়ির দিক, ঘড়ির বিপরীত দিক, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে করতে পারবা, কিন্তু সেটার চেয়ে এটা সহজ। চিহ্নটা যদি তুমি এরকম ফিক্সড করে নাও তাহলে যে কোনো বড় সার্কিটই তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটি বিষয় নিশ্চয় লক্ষ্য করতেছো, তোমার কিন্তু সার্কিটটি শেষ হয়ে গেছে। জয়চন্দ্র সূত্রধর চমৎকার প্রশ্ন করেছো স্যার। স্যার কোশ্চেনে কি ফার্স্ট না সেকেন্ড সূত্র উল্লেখ থাকবে? যদি কোশ্চেনে উল্লেখ থাকে তাহলে তো তুমি বুঝেই ফেললা, উল্লেখ না থাকলে কি করবা? উল্লেখ যদি না থাকে তাহলে তুমিও বুঝতে পারবা সেটাও, যে কোন সূত্র অ্যাপ্লাই করবা। মোটামুটি একের অধিক ভোল্টেজ থাকলে বুঝতে পারবা এটা কিরশফের সূত্র। আর নরমালি একটি ভোল্টেজ থাকলে তুমি ওটা ইউজ করে ফেলতে পারবা ওহমের সূত্র দিয়ে।
তবে কির্চফের সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যায়, তোমাদের কাছে এটি জটিল লাগে, এই বিষয়টাকে আজকে সহজ করতেছি যে কির্চফের সূত্র দিয়েও প্রবাহটা বের করা যায়। আচ্ছা একটু দেখো, তাইলে আমাদের অ্যাপ্লাই করা শেষ, এখন প্রবাহের মানটা বের করবো। একটু লক্ষ্য করো প্রবাহের মানটা কত হইতে পারে। প্রবাহের মানটা হচ্ছে I 2I 3I ইজ ইকাল টু 2 -4, তার মানে -2 পাশে গেলে 2, তার মানে I ইজ ইকাল টু হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। তোমার কাছে মনে হচ্ছিল কত কঠিন হইতে পারে, আসলে এই যে প্রথম বর্তনী থেকে প্রবাহ বের করে ফেলেছি। এই জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করেছি? কির্চফের দ্বিতীয় সূত্র। কিভাবে বুঝলাম? কারণ এটি একটি আবদ্ধ বর্তনী, একটি আবদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্র প্রয়োগ করে একবারেই প্রবাহটা বের করে ফেলা যায়। আচ্ছা কি কি কাজ করেছি? প্রথমে সার্কিটের শাখাটা বুঝেছি যে একটা শাখায় নাকি একটা প্রবাহই থাকবে, এবং সেটার আমি নাম দিছি, পরীক্ষায় দেওয়া ছিল না, আমি নাম দিছি আই। তো আমি বুঝতে পারছি যে এই শাখায় একটাই প্রবাহ, তাহলে একটা প্রবাহই বের করব আমি। তো এখন তারপর চিহ্ন দিছি, চিহ্ন দেওয়ার নিয়মটাকে আমি আরেকবার রিপিট করতেছি। ভোল্টেজের বেলায়, তড়িৎচালক শক্তির বেলায় বড়টা প্লাস ছোটটা মাইনাস, আর রোধের বেলায় তুমি খেয়াল করবে ওই সার্কিটে প্রবাহ যেদিক দিয়ে প্রবেশ করে সেদিকে প্লাস, যেদিক দিয়ে বের হয় সেদিকে মাইনাস। যেমন প্রবাহ এদিক দিয়ে যাচ্ছিল, সো প্রবাহ যদি এদিকে আসতেছে তার মানে শুরুতে প্লাস, বের হইলে মাইনাস। এটা তুমি স্ট্যান্ডার্ডিতে মেইনটেইন করে এটাকে ফলো করতে পারো। তারপর সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি শূন্য, প্রবাহের মান স্ট্রেট বের হয়ে যাবে, কোনো টেনশন নেই। এবার চলো নেক্সট বর্তনী 2, এখান থেকে প্রবাহ বের করি। আমি কিন্তু তোমাদের কাছে একটা সার্কিট বাড়ির কাজও দিব, দেখি কে কে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আচ্ছা তাহলে চলো নেক্সট সার্কিটটি কি তোমরা সে দেখতেছো। এখন কিন্তু ইতিমধ্যে আমরা অনেকটা ইজি হয়ে গেছি, এখন পরবর্তী সার্কিটগুলো আমরা খুব সহজেই করতে পারবো। হ্যাঁ মোবারক হোসেন, আবার একটু বিষয়টা বুঝাই দেন। এটা তুমি যদি রিপিট করো, তুমি যদি একটু দেখো, আবার যদি ভিডিওটি দেখো পরবর্তীতে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার যদি রিপিট করি সময়টা নষ্ট হয়ে যাবে, কারণ সবাই অনেকে হয়তো বুঝে ফেলছে, তারপরেও বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেব। আচ্ছা তারপর এবার যাও নেক্সট সার্কিট। ওকে নেক্সট সার্কিটে একটু লক্ষ্য করো সবাই, আমি একটু সার্কিটের ভেতরে রাখার চেষ্টা করি। একটু লক্ষ্য করো, ভোল্টেজ হচ্ছে 4, আচ্ছা ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। তারপর আর1 হচ্ছে, দুই, তারপর আর হচ্ছে 4 ওহম, তারপর আর2 হচ্ছে 1 ওহম, তারপর আর হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে 2 ভোল্ট। আচ্ছা এখানে চিহ্ন দেওয়া, এদিকে একটা চিহ্ন দেওয়া, এদিকে একটা তীর চিহ্ন দেওয়া, এদিকে একটা এদিকে একটা, মোটামুটি সার্কিটটি কমপ্লিট হয়ে গিয়েছে। আচ্ছা এখন মনে হয় আমার ওই বক্সটি আর প্রয়োজন নেই। আচ্ছা শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, ইউটিউবে আপলোড কি আজকে দিবেন? হ্যাঁ আজকেই দিব। মাহবুবুর রহমান সামি, ইউটিউবে আপলোডটা আমি আজকে দিব। তোমরা কিন্তু এই সার্কিটটি যারা করতে পারবে তারা অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো আনসারটা রেডি করে। এই সার্কিটের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে মূল প্রবাহ কত, অথবা তোমাকে আমি প্রশ্ন করতে পারি, আচ্ছা এটি ছাড়াও সার্কিটে কয়টি প্রবাহ? এই সার্কিটে যতগুলো প্রবাহ আছে সবগুলো প্রবাহ বের করো। প্রবাহ কত এটি হচ্ছে প্রশ্ন। তোকে প্রশ্ন করলাম প্রবাহ কত। যারা পারবে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, যারা পারবে না তারা আমার সলিউশনের জন্য অপেক্ষা করো। তবে যারা আধো পারো তারা আমার মনে হয় আমার লেকচারটি দেখাই শ্রেয় হবে। যারা আধো পারো তারা আমার লেকচারটি ফলো করো। আচ্ছা একটু খেয়াল করো, দেখি কে আগে এটার আনসার বলতে পারে আমাকে। আচ্ছা চলো তাহলে এই সার্কিটটিতে এখন শুরুতেই বলছিলাম তোমাকে কি যেন দেখতে, শাখার পরে কি যেন দিতে বলছিলাম, চিহ্ন। তারপরে কি যেন করতে বলছিলাম, কির্চফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে বলছিলাম।
আচ্ছা এবার চলো শুরুতে শাখা দেখি। এখানে শাখা কয়টা? আমার কাছে মনে হচ্ছে 3টা। এই যে দেখো, মনে করো এটা একটা পদ, এই যে যতটুকু জায়গা পর্যন্ত সে একা একা থাকে এটা হচ্ছে একটা শাখা। আমার কাছে মনে হচ্ছে এই যে এটা একটা শাখা, এই যে রাস্তাটা এটা একটা শাখা, কারণ এখানে গিয়ে তার পথের ভাগ আছে, এখানে এসব পথের ভাগ আছে। পথের ভাগ নাই কতটুকু জায়গা, ওইটা একটা শাখা এতটুকু। পথের ভাগ নাই কতটুকু জায়গা, এটা একটা জায়গা। তার মানে এখানে কয়টা শাখা আছে? 3টা শাখা। শাখা আছে 3টা। আচ্ছা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে প্রবাহ কয়টা বের হবে? শাখা যেহেতু 3টা, প্রবাহ কয়টা বের হবে সার্কিট থেকে? শাখা যেহেতু 3টা, প্রবাহ বের হবে 3টা। এই লেকচারে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গার আলোচনাটুকু আমি এখন করতেছি। আচ্ছা তাহলে শাখা 3টা, প্রবাহ 3টা, তাহলে আমি একটু প্রবাহগুলো দিয়ে ফেলি। যেমন মনে করো এটার নাম দিলাম I1, এটার নাম দিলাম I2, তাহলে এটার নাম দিলাম, যেমন মাঝখানে এটা একটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে প্রবাহ একটাই থাকবে, তো এই ব্রাঞ্চের প্রবাহ ওরা দিয়ে দেয় নাই, আমি নিজে দিলাম, আমার ইচ্ছা মতো তীর চিহ্ন দিয়ে আমি নিজে দিলাম, সমস্যা নেই। তাহলে আমি তীর চিহ্ন দিয়ে এটার নাম দিলাম ধরো আই। তাহলে এখানে যেহেতু 3টা ব্রাঞ্চ, প্রবাহ কিন্তু 3টা থাকবে, কোনো সন্দেহ নাই। তুমি যে কোনো সার্কিট মিলিয়ে দেখতে পারো, প্রত্যেকটা শাখায় একটা একটা প্রবাহ কিন্তু থাকে। তাইলে যেমন এখানে 3টা প্রবাহ আছে, তাহলে এখন এই 3টা প্রবাহ তোমাকে আমি বের করতে বলছি, চলো বের করি। তাহলে বের করার জন্য প্রথমে কি যেন করতে হয়? শাখাটা দেখে তারপর চিহ্ন দিতে হয়। ইয়েস, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খুবই চমৎকার স্যার। 3টা সমীকরণ বের করতে হবে। ইয়েস, ভেরি নাইস। 3টা সমীকরণ বের করতে হবে। ইয়েস, 3টা সমীকরণ থেকে 3টা প্রবাহ বের হবে। তাহলে এখন চলো চিহ্নগুলা দেই। বড়টা প্লাস, ছোটটা মাইনাস। আচ্ছা, বড়টা প্লাস, ছোটটা মাইনাস। তারপর আর যেন কিভাবে চিহ্ন দিতে হয়? আরেকটা চিহ্ন হচ্ছে রোধের বেলায় প্রবাহ যেদিক দিয়ে প্রবেশ করবে সেটা প্লাস, প্রবাহ যেদিক দিয়ে বের হবে সেটা মাইনাস। তুমি কেমনে বুঝলা প্রবাহ এদিকে যাচ্ছে? তীর চিহ্নটা যেহেতু এদিকে, তার মানে প্রবাহটা এদিক থেকেই আসছে। আর এটা আমি একটু বাড়তি করে তোমাকে বোঝানোর জন্য দিয়েছি। আচ্ছা, তাহলে মাঝখানেরটায় হ্যাঁ প্রবাহ যেদিক দিয়ে ঢুকবে সেটা প্লাস, যেটা বের হবে সেটা মাইনাস। স্যার আপনি ইচ্ছা মতো দিলেন যে প্রবাহটার দিকটা আপনি ইচ্ছা করে এদিকে দিলেন, তুমি উল্টা দিকে দিতে পারো, কোনো প্রবলেম নাই, তোমার ইচ্ছা। আচ্ছা, প্রবাহের দিকটা যদি সত্যি এদিকে হয় তাহলে আনসারটা হবে পজিটিভ, এদিকে যদি না হয় সত্যি তাহলে আনসারটা হবে নেগেটিভ। প্রবাহ পজিটিভ নেগেটিভ আনসার হইতেই পারে, দুজনেরটাই কারেক্ট। আচ্ছা এবার চলো এখানে যাই। এখানে দেখো প্রবাহ যেদিক দিয়ে প্রবেশ করে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হয় সেটা মাইনাস। আচ্ছা প্রবাহটা এদিক দিয়ে যাচ্ছে, তীর চিহ্ন দেওয়া আছে। আচ্ছা এবার তাহলে কিভাবে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি একটা একটা করে। আচ্ছা কিভাবে দ্বিতীয় সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করে দেবো। যেমন শুরুতেই মনে করো এটি একটি লুপ, আমি এটার একটা নাম দিই। কোনো একটা জিনিসের একটা নাম না থাকলে কেমন দেখায়? যেমন এ বি সি ডি ই এফ, এরকম একটা নাম দিয়েছি। চলো কিভাবে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করি। শুরুতেই এ বি ই এফ এ, এটি একটি আবদ্ধ বর্তনী। তাহলে এ বি ই এফ এ, এই আবদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্র ফেলবো আমরা। এ বি ই এফ এ, ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে এখান থেকে আমাদের জার্নি শুরু বা যাত্রা শুরু। তাহলে এদিক দিয়ে পথে পথে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, শুরুতেই পেয়েছি আমরা প্লাস, প্লাস পেয়েছি 4 ওহম রোধ আছে এখানে। রোধ তো আর ভোল্টেজ না, রোধের মধ্যে দিয়ে প্রবাহ গেলে সেটা ভোল্টেজ। এখন এই ব্রাঞ্চে প্রবাহ কত? আই, তাহলে আমরা বলতে পারি 4i। আচ্ছা এবার চলো নেক্সট। এবার চলো আমার জার্নিটা হচ্ছে এ বি ই এফ এ, তার মানে এদিক থেকে আসতেছি আসতেছি আসতেছি, শুরুতেই হচ্ছে প্লাস, তাহলে এখানে দিলাম প্লাস। আমার রোডটা কত? 2, 2 এর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে? I1, কারণ এই ব্রাঞ্চে প্রবাহ হচ্ছে I1। আচ্ছা তাহলে 2i1। আচ্ছা এখন কথা হচ্ছে 4i প্লাস 2i1, 4i প্লাস 2i1, আরো কোনো ভোল্টেজ আছে? হ্যাঁ আমি এখান থেকে জানি শুরু করছিলাম, একটা ভোল্টেজ পাইছি, এখানে একটা ভোল্টেজ পাইছি -4। -4 কে আমরা ওপাশে নিয়ে যেতে পারি +4। তাহলে সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি 0। সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি 0। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি 0। তাহলে এটাকে তুমি একটা সমীকরণ দিয়ে রেখে দিতে পারো। মনে করো 1 নম্বর সমীকরণ দিলা, এবার চলে যাও 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের যেহেতু প্রবাহ বের করতে হবে 3টা, সমীকরণ কিন্তু অজানা লাগবে 3টা, আমরা মাত্র একটা পেয়েছি। তুমি বলতে পারো স্যার আগের সার্কিটে কয়টা সমীকরণ ছিল, কয়টা প্রবাহ পেয়েছেন? একটা প্রবাহ চেয়েছিল, একটা সমীকরণই ছিল।
এখানে প্রবাহ চেয়েছে তিনটা, তার মানে তিনটা অজানা সমীকরণ লাগবে যদি তুমি তিনটা প্রবাহ বের করতে চাও। তাইলে চলো পরবর্তী লুপে যাই। যেমন এখানে আরেকটা লুপ আছে বি সি ডি ই বি, বি সি ডি ই বি। এই লুপে তোমরা একটু লক্ষ্য করো, এই বি সি ডি ই বি এই লুপের মধ্যে আমরা একটা কাজ করতে পারি। এই লুপের মধ্যে আমরা কিসবের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি। আচ্ছা, এটা কিন্তু আমি আবারও বলছি, এটা একটা আবদ্ধ বর্তনী। এখানে প্রথম সূত্র তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আবদ্ধ বর্তনীতে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে হয়। তাহলে এখান থেকে আমাদের জার্নি শুরু। তাহলে চলো শুরুতেই কি প্লাস, শুরুতেই হচ্ছে প্লাস, এখান থেকে কি শুরুতেই প্লাস, তাহলে প্লাস 2। তারপরে দেখো আমি আরেকটা কথা বলি, এই তড়িৎচালক শক্তির সাথে কিন্তু প্রবাহ গুণ করা যাবে না, কারণ তড়িৎচালক শক্তি প্রবাহের সাথে গুণ হইলে ভোল্টেজ এরকম না, সে নিজে একটা ভোল্টেজ। আচ্ছা, তো আমি নিশ্চয়ই তড়িৎচালক শক্তি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমার প্রথম লেকচারে। তো এখান থেকে শুরুতেই প্লাস 2, তারপর চলো মাইনাস R2 এর সাথে I2 গুণ হইতে হবে, তাহলে 1I2 মাইনাস 1I2, তার মানে গুণ করলে I2 হবে। আচ্ছা, তারপর দেখি মাইনাস মাইনাস 4, এখানে যে রোডটা সেটা 4, কিন্তু 4 এর মধ্যে প্রবাহ কত I, মাইনাস 4I ইজিক্যাল টু কত 0। সকল ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি 0। তোমার যাত্রাপথে যে চিহ্ন পড়বে সেই চিহ্ন নিয়ে নিবা, ভেরি সিম্পল। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দুইটা অজানা সমীকরণ পেয়েছি, কিন্তু দুইটা অজানা। রিজন রাফিদ স্যার, আমি অসুস্থ, ঠান্ডা জ্বর, তোমার জন্য অনেক দোয়া করি আমি, কিন্তু তুমি সার্কিটটা আগে বুঝো, তারপর দোয়া করব। আচ্ছা দেখো, বি সি ডি ই বি এই লুপে 2 মাইনাস I2 মাইনাস 4I ইজ ইকুয়াল টু 0, 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দুইটা অজানা সমীকরণ পেয়েছি, আরেকটা অজানা সমীকরণ। তুমি বলতে পারো স্যার এ বি সি ডি ই এফ এ, এ বি সি ডি ই এফ এ, এটা তো একটা লুপ বা আবদ্ধ বর্তনী। আমি বলবো যে এই দুইটাকে যোগ করলেই পুরোটা হবে। সো ওটাকে যদি তুমি নাও তাহলে কিন্তু হইলো না তিনটা অজানা সমীকরণ। তাইলে নতুন করে ওখান থেকে নেওয়া দরকার নাই, দুইটাকে যোগ করে দিয়ে লিখে ফেলো, একই কথা। তাহলে এই লুপটা নেওয়া যাবে না, কারণ এই দুইটা লুপকে যোগ করলেই পুরো লুপটা হবে। তাইলে এখন আমরা কিসবের সূত্র কি একটাই জানি না, আরো কিসবের সূত্র জানি। যেমন মনে করো কিসবের প্রথম সূত্র জানি। কিসবের প্রথম সূত্র কোথায় যেন অ্যাপ্লাই করতে হয়, বিন্দুতে। তাহলে এই যে একটা বিন্দু, 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 আমরা কিন্তু কনফিউজড হয়ে গেছি কোন বিন্দুগুলোতে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে কিসবের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে বিন্দুতে করতে হবে, কিন্তু সব বিন্দুতে করা যাবে না। যে সকল বিন্দুগুলো জংশন, যেমন এই বিন্দুটা জংশন না, কারণ এই বিন্দুতে শুধুমাত্র একটা প্রবাহ I1। এই বিন্দুটা জংশন না, এই বিন্দুতে একটা প্রবাহ মুভ করে শুধু I1। তাইলে এই বিন্দুটা জংশন হইতে পারে, কারণ এখান থেকে একটা প্রবাহ চলে যাচ্ছে, আরেকটা প্রবাহ চলে যাচ্ছে, একটা প্রবাহ আসছে। তার মানে যেই বিন্দুতে বা পয়েন্টে প্রবাহের যাতায়াত থাকবে সেখানে তুমি কিসবের প্রথম সূত্র অ্যাপ্লাই করবা। তাইলে আমার মনে হয় এই দুইটা পয়েন্টই হচ্ছে সেই দুইটা পয়েন্ট যেখানে সকল প্রবাহের যাতায়াত আছে। তাহলে এবার চলো বি বিন্দুতে কিসবের সূত্র অ্যাপ্লাই করে ফেলি। চলো বি বিন্দুতে কিসবের সূত্র অ্যাপ্লাই করে ফেলি। তাইলে বি বিন্দুতে কিসবের সূত্র অ্যাপ্লাই করি। চলো বি বিন্দুতে তুমি ইতে করতে পারো, একই কথা, যেখানেই করো না কেন একই কথা। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে I চলে যাচ্ছে, এখানে I1 আসতেছে, I2 আসতেছে। তাহলে যেই প্রবাহগুলো চলে যায় আর যেই প্রবাহগুলো আসে তাদের সমষ্টি হচ্ছে সমান। এটাই কিসবের প্রথম সূত্র। আমরা কিন্তু তিনটা অজানা সমীকরণ পেয়ে গেছি। এখন এই তিনটা অজানা সমীকরণ ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। এখন এই তিনটা অজানা সমীকরণ কিভাবে ক্যালকুলেশন করবে সেটি তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন এই তিনটা সমীকরণ তুমি ক্যালকুলেটরেও যদি ক্যালকুলেট করতে পারো, যারা পারো তাহলে কিন্তু আনসার এসে পড়বে। আমি তোমাদেরকে একটু ভেঙে করে দিচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। যেমন এই সমীকরণগুলো 1 এবং 2 নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ দিয়ে আমরা কাজ করতে পারি। যেমন ধরো এখানে আছে I, এখানে আছে I1, পরেরটা এখানে আছে I2, এখানে আছে I। তাহলে কি করা যায়? এমন কি করা যায় না যে দুইটা সমীকরণকে একটা ফরম্যাট বানাইতে পারি, যেমন এখানেও I1 I2 থাকলো, এখানেও I1 I2 থাকলো। হ্যাঁ, করা যায় তো। I এর মানটা তুমি এখানে বসাও, I এর মানটা তুমি এখানে বসাও, তাহলেই তো এটাও I1 I2 আলা হয়ে যাবে, এটাও I1 I2 আলা হয়ে যাবে। যেমন I এর মানটা I1 প্লাস I2 যদি আমি এখানে বসাই, তাহলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে 6I1, আমি একটু লিখে ফেলি দ্রুত, প্লাস 4I2 ইজিক্যাল টু 4। আচ্ছা, কি করেছি, I এর মানটা
মানটা আমি 1 নাম্বার সমীকরণে বসিয়েছি। 1 নম্বরে বসিয়ে আমি একটা সমীকরণ পাইছি, ধরো বললাম আমি 4। তো i এর মানটা আমি এবার 2 নম্বরে বসাই, তাহলে এখানে যদি বসাই সেটা পাবো -4i1 -5i2 ইজ ইকাল টু -2। এটা পাইলাম মনে করো 5। আমি কি করছি তোমাদেরকে একটু বলে নেই। i এর মানটা 1 এ বসাইছি, 4 নম্বর সমীকরণ পাইছি। i এর মানটা 2 এ বসাইছি, 5 নম্বর সমীকরণ পাইছি। এই দুইটা সমীকরণ কিন্তু একই রকম হয়ে গেছে এখন। এই দুইটা সমীকরণ কিন্তু এখন একই রকম হয়ে গেছে। যেমন এটাও i1 i2 ওয়ালা, এটাও i1 i2 ওয়ালা। এখন এই দুইটাকে আমরা যোগ বিয়োগ করি। তো যোগ করি, তো যোগ করতে গিয়ে আমরা দেখলাম যে ভ্যালু কোনোটাই যোগ বিয়োগ করলে কাটাকাটি যায় না। কারণ কাটাকাটি যদি না যায় তাহলে কিন্তু আমরা কোনো একটা ভ্যালুকেই পাবো না। যেমন এখানে i1 i2 যে কোনো একটাকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করতে গেলে আমাদেরকে গুণ করতে হবে। তো কিছু একটা দিয়ে গুণ করে ফেলি, চলো। যেমন এটাকে যদি 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি 4 6 24, এটাকে যদি 6 দিয়ে গুণ করি 4 6 24। তার মানে মোটামুটি একরকম রাশি হলে এটা কেটে চলে যায়। তাহলে আমরা গুণ করে সমীকরণগুলোকে নতুন করে লিখি। যেমন 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে যে সমীকরণগুলো পাবো 24i1 16i2 ইজ ইকাল টু 16। তারপরেরটা একটু লক্ষ্য করি, -24i1 -30i2 -12। আমি কি করেছি, আমি এটাকে 4 দিয়ে গুণ করেছি, এটাকে 6 দিয়ে গুণ করেছি। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করেছি, এটাকে 6 দিয়ে গুণ করেছি। গুণ করার ফলে এই রাশিগুলো আসছে। এখন যদি কাটাকাটি করি এটা চলে যায়, এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা i2 ইজ ইকাল টু -2/7 অ্যাম্পিয়ার থাকবে। তো একটু লক্ষ্য করো, i2 ইজ ইকাল টু -2/7, মাইনাস উত্তর আসার মানে কি? মাইনাস উত্তর আসার মানে হচ্ছে i2 এর দিকটা এদিকে না, i2 এর দিকটা হচ্ছে উল্টা দিকে, এজন্য তোমার রেজাল্ট হচ্ছে মাইনাস। সো টেনশনের কারণ নাই, i2 এর দিকটা হচ্ছে উল্টা দিকে, যেদিকে দিক দেওয়া আছে সেদিকে না। তার মানে কারো রেজাল্ট যদি 2/7 হয় তারটা উত্তর হবে, তোমারটা উত্তর হবে। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, i2 এর ভ্যালু পেয়ে গেছি, মাত্র একটা ভ্যালু পাইছি। এখন এই i2 এর ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। ধরো 1 এ বসাই, সরি 2 এ বসাই, এখানে না বসিয়ে এই সমীকরণগুলোতে বসালে বেশি ভালো হবে। তাইলে i2 এর মান বসাইতে পারো, ইচ্ছা, কোনো সমস্যা নাই। i2 এর মান যে কোনো একটাতে বসাও, যে কোনো একটাতে বসালে তুমি i1 পাবে। i1 এর ভ্যালুটা আসবে, আমি একটু সংক্ষেপে শেষ করে দিই বিষয়টি। i1 এর ভ্যালুটি আসবে 6/7 অ্যাম্পিয়ার। তোমরা এইগুলা ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবে। সো আমি আর আসলে এখানে এগুলা করে দিতে চাচ্ছি না। বীজগণিতিক ক্যালকুলেশন যেটা 6 7 8 আমরা খুব ভালো করে বীজগণিত করে আসছি। তো একটু লক্ষ্য করো, i2 এর ভ্যালু পাইছি, i1 এর ভ্যালু পাইছি। i1 i2 যদি এখানে বসাই এবং যোগ করে দেই তাহলে কোনো সন্দেহ নাই একটা রেজাল্ট এসে পড়বে, সেটার মান হচ্ছে i। তাহলে এই i এর মানটা কত হবে সেটা আমি বলে দিচ্ছি। i এর মানটা হবে 4/7 অ্যাম্পিয়ার। এখন তিনটা প্রবাহ কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমি একটু ফাইনালি রিভিশন দিয়ে তোমাকে বলে দিচ্ছি। চিন্তার কোনো কারণ নাই, যে কোনো কির্চফের সূত্র অ্যাপ্লাই যদি আসে, প্রথমে শাখা নির্বাচন করবে, তারপর চিহ্ন দিবে সকল ভোল্টেজকে, তারপর দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবে। যদি আরো অজানা সমীকরণের প্রয়োজন হয় প্রথম সূত্র অ্যাপ্লাই করবে, পরে ওই সমীকরণগুলো ক্যালকুলেশন করবে, রেজাল্ট আসতে বাধ্য। তার মানে কির্চফের দ্বিতীয় সূত্র আমাদেরকে দেখে ভয় পাবে, আমরা কির্চফের দ্বিতীয় সূত্রকে দেখে ভয় পাবো না। বিষয়টা এরকম হওয়া উচিত। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে আমার বিশ্বাস যে কোনো সার্কিট তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। আমি তোমাদেরকে একটি সার্কিট এখন বাড়ির কাজ দিচ্ছি। এই সার্কিটটি বাড়ির কাজ তোমরা তুলে নাও। আমি দেখতে চাই কে কে এই সার্কিটটি সলভ করে উত্তর সহ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে চলো আমি একটি সার্কিট তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সারা পৃথিবীর এই যে প্রাদুর্ভাবের সময়টা যাচ্ছে, এই সময় তোমরা যদি ভালো থাকতে চাও তোমাদেরকে অবশ্যই কোনো না কোনো কাজে এনগেজ থাকতে হবে।
যদি অলস সময় কাটাও তাহলে অনেক কুবুদ্ধি মাথায় আসবে, আলটিমেটলি দিন শেষে তোমার ভালো লাগবে না, তোমার খারাপ লাগবে। তো এই জন্য কোনো না কোনো কাজে তোমার ব্যস্ত থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা। তো সার্কিটটি সবাই শিক্ষার্থীরা একটু তুলে নাও। আমি একটি সার্কিট বাড়ির কাজ দিচ্ছি, আমি দেখতে চাই কে কে এই সার্কিটটি সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়। আচ্ছা, ভ্যালুগুলো হচ্ছে, এটা হচ্ছে R3, R3 ভ্যালু হচ্ছে 7, তোমরা একটু দ্রুত তুলে নাও। এটা হচ্ছে R2, R2 এর ভ্যালু হচ্ছে 5 ওহম। এটা হচ্ছে R4, R4 এর ভ্যালু হচ্ছে 6 ওহম। এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 18 ভোল্ট, এটা হচ্ছে R1 6 ওহম। R1, R2, R3, R4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 18। তাহলে তীর চিহ্নগুলো দেওয়া আছে, আমি দিয়ে দিই। না দেওয়া থাকলে তোমার ইচ্ছে মতো করতে পারো, দিক না হলে তোমার উত্তর আসবে মাইনাস, এতে ভয়ের কিছু নাই, আনসার হবে। তাহলে আমি দিক দিয়ে দিয়েছি। এখন তোমরা এই সার্কিট থেকে তোমরা প্রথমে ধরো ছোট গ যদি প্রশ্ন বলি, আমি ছোট গতে তোমরা বের করবা I1 এর ভ্যালু, I1 এর মান। বড় ঘতে বের করবা I ও I2 এর মান, I ও বড় ঘতে বের করবা সবগুলা প্রবাহ, সবগুলা প্রবাহ, যতগুলা প্রবাহ এখানে আছে। তাহলে এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, সুজন স্যার ফিজিক্স লিখে তোমরা ইউটিউবে সার্চ করলে তোমরা ওখানে গিয়ে ভিডিওগুলো পাবে এবং সেখান থেকে পরবর্তীতে দেখে নিবে। আমি হয়তো লাইভ ক্লাসগুলো আস্তে আস্তে ডিলিট করে দিব, কিন্তু ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওগুলো পাবে। ওখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে তোমার নোটিফিকেশনে আমি নতুন কোনো ভিডিও দিলে সেগুলো চলে যায়। ধন্যবাদ তোমাদেরকে, যারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য দোয়া করছি, এবং সবাই কোনো না কোনো কাজে এনগেজ থাকো। ধন্যবাদ সবাইকে।